আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। সুদানে বসবাসরত 700 বাংলাদেশিকে 3রা মের মধ্যে জেদ্দা বন্দরে নেয়ার আশা, নিরাপদ প্রত্যাবর্তনে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুর সিটি নির্বাচনে নৌকা রাজমতুল্লাহ সহ 10 জনের মনোনয়ন বৈধ, ঋণ খেলাপির অভিযোগে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল। বাংলাদেশের সাথে সব বিষয় একসাথে কাজ করবে IMF, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখায় শেখ হাসিনা নেতৃত্বে প্রশংসা। সারা দেশে SSC ও সমমানের পরীক্ষা শুরু, নির্ধারিত সময়ের চেয়ে 2 মাস পিছিয়ে করোনার পর পূর্ণমান ও সময়ের পরীক্ষা। এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশে সমন্বয় পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ, টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত বিলে ধানের আবাদ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। সুদানে অবস্থানরত 700 বাংলাদেশিকে আগামী 2 থেকে 3রা মের মধ্যে খার্তুম থেকে জেদ্দা পোর্টে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুদান থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফেরত আনতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন। গত 15 এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। গত 2 সপ্তাহে এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসেবে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 4 শতাধিক মানুষ। ইতোমধ্যে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। আমাদের সাথে সৌদি কর্তৃপক্ষের কথা হয়েছে এবং আমাদের জেদ্দা মিশন থেকে, কনসুলেট থেকে ইন্দোনেশিয়ার সহায়তায় এবং সৌদি কর্তৃপক্ষের সহায়তায় আমরা প্রাথমিকভাবে কার্যক্রমটি করব। আমরা আশা করছি যে আগামী পরশুদিন খার্তুমের উপশহরের কোনো একটি জায়গা থেকে পোর্ট সুদানের উদ্দেশ্যে বাসে করে তারা রওনা হবেন এবং সেক্ষেত্রে আমরা ইন্দোনেশিয়া সরকারের সহযোগিতা পাচ্ছি। পোর্ট সুদানে পৌঁছানোর পরে পোর্ট সুদান থেকে জেদ্দা পোর্টে রওনা দেবেন, সেটি হবে সৌদি একটি জাহাজে। সুদানে প্রায় 1,500 বাংলাদেশি আছেন। এদের মধ্যে প্রায় 700 বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য ইচ্ছা প্রকাশ করে নিবন্ধন করেছেন। ইতোমধ্যে সুদান থেকে 35 বাংলাদেশি নিজ উদ্যোগে ফেরত এসেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। নির্দেশনা দিয়েছি, তার মধ্যে অন্যতম হলো যে যাদের কাছে পাসপোর্ট আছে তাদেরকে ইমিডিয়েটলি অনবোর্ড করে দেওয়া পৌঁছানোর পরপর, এবং যাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট নেই তাদেরকে ট্রাভেল পারমিটটি দ্রুততার সাথে দিয়ে পরবর্তী নেক্সট অ্যাভেলেবল ভেসেলে করে পাঠানো। পোর্ট সুদানে আসার সাথে সাথে যেন তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক খাবার এবং কিছু অর্থও দিয়ে দেওয়া হয়। আমরা নজর রাখবো এবং নিরাপদ স্থান থেকেই তাদেরকে বাসে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খার্তুম এবং এর আশপাশের শহর থেকে বাংলাদেশিদের পোর্ট সুদানে পরিবহনের জন্য 9টি বাসের ব্যবস্থা করেছে সুদান বাংলাদেশি দূতাবাস। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সহ মেয়র পদে 10 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঋণখেলাপি হওয়ার অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে সাবেক এই মেয়র বলেছেন, অদৃশ্য চাপে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন সোমা আসলাম। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। কিছুটা দেরি করে সেখানে আসেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার মনোনয়নপত্র যাচাই করে রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপের তথ্য তুলে ধরেন। শুনানিতে জাহাঙ্গীর আলম তার পক্ষে যুক্তি তুলে ধরলেও তাতে সন্তুষ্ট না হয়ে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত হলো জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণ খেলাপি হওয়ায়, জামিনদাতা হওয়ায়
তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হলো। আইন বহির্ভূতভাবে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ এনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিলেন জাহাঙ্গীর আলম। যেহেতু ব্যাংক টাকা পাবে, ব্যাংকে গিয়ে টাকা দেওয়া হয়েছে, কিন্তু তারা সিআইবির নাম দিয়া তারা আমার নমিনেশন পত্রটা বাতিল করেছে। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে, কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমি আপিল করব, প্রয়োজনে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাব, আমি সর্বশেষ লড়াই করে যাব, আমি ন্যায় বিচার চাই। মোহাম্মদ আজমতুল্লাহ খান মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হলো। নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন, জাপার প্রার্থী নিয়াজউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি ঘরানার শাহানুর ইসলাম সহ 10 জন প্রার্থীকে মেয়র পদে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল নিয়ে কথা বলেন আজমতুল্লাহ খান সহ অন্য প্রার্থীরাও। এটা অ্যাবসলিউটলি ইটস দ্য ম্যাটার অফ দ্য ইলেকশন কমিশন। আমি এই ব্যাপারে আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্টস। তবে একজন আইনজীবী, তিনিও একজন আইনজীবী, আমি আপনাদের শুধু বলতে চাই, একজন মানুষ যখন কোনো মামলায় আসামি হন, তিনি হাকিমের কাছে যখন জামিনের দরখাস্ত করেন, ডাজ ইট মিন যে তিনি জামিন পেয়েছেন? নট দ্যাট, ইট উইল বি ডিসাইডেড বাই দি কোর্ট। এটা আইন অনুযায়ী যদি তিনি ফিরে আসে, আই মাস্ট ওয়েলকাম হিম। সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ের কথা জানান জাতীয় পার্টির প্রার্থী। বিগত দিনগুলোতে সরকার নির্বাচন নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছে অথবা করে নাই। নির্বাচন কমিশন পুতুলের মতো কাজ করেছে। কাজে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অংশগ্রহণ করেছি এবং অনুরোধ করব নিরপেক্ষ নির্বাচন করার জন্য, এটা জাতির দাবি। পাছায় টিকে যাওয়া প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন 8 মে পর্যন্ত। সময় ইসলাম, চ্যানেল আই, গাজীপুর। বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কর্মকর্তাদের বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বাংলাদেশকে ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের সহযোগিতায় নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সামগ্রিক প্রেক্ষাপটে খুব ভালো অবস্থানে নেই বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। সবকিছু সামলিয়ে বাংলাদেশ অর্থনীতির স্থিতাবস্থা ধরে রেখেছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সম্প্রতি বাংলাদেশের জন্য 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন দ্য রিস কার্লটন হোটেলের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জার্জিভা সহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। তো ইনি সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার অভূতপূর্ব প্রশংসা করেন। বলেন পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইজ এ মডেল, যেটা এই কোভিডের পরেও একটা অর্থনীতি স্টেবল রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন এবং বলেন যে আপনারা এই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি IMF এর, সেইটা এটা ব্রিডিং স্পেস হিসাবে, and she appreciated very much. বলে যে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে IMF প্রধানকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বয়স্ক বিধবা ভাতা পেতে গড়ে 3,000 টাকা ঘুষ দিতে হয়। যোগ্য না হওয়ার পরও 45% ভাতা পাওয়ায় প্রতি বছর অহেতুক 1,500 কোটি টাকা গচ্চা যাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে সিপিডির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সংসদীয় কমিটির সভাপতি স্বীকার করেছেন, বৈষম্য তুলনাহীন হয়ে গেছে এবং রাষ্ট্রের স্বীকৃতিতে অতি ক্ষুদ্র ধনী একটি গোষ্ঠীর কাছে সবকিছু বন্দী হয়ে গেছে। মাসুর শাকিলের রিপোর্ট। চলতি অর্থবছরে সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তির পরিমাণ ছিল প্রায় 11,035 কোটি টাকা।
কিভাবে সামাজিক সুরক্ষার এসব কর্মসূচি আরও বেশি কার্যকর করা যায় এ নিয়ে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। গবেষণায় পাওয়া যায় 57 লাখের 17 লাখ যোগ্য না হয়েও বয়স্ক ভাতা নিচ্ছে, আর অবৈধভাবে বিধবা ভাতা নিচ্ছে 8 লাখ। ঘুষ দিতে হয় এবং তাদের থেকে সরাসরি নেয়, এটা বলে 4,000, 5,000, 6,000 এরকমভাবে তাদের থেকে চাওয়া হয় এবং তাদের সেটা দিতে হয় তাদের ওই নামটা এনলিস্ট করার ক্ষেত্রে। বরাদ্দের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করে কর্মসূচি নেওয়ার পরামর্শ সিপিডির। যে বরাদ্দটা করা হচ্ছে সেটা আসলে আমরা যদি দেখি যে অনেকগুলো কর্মসূচি আছে, প্রায় 150 উপরে আসলে কর্মসূচি আছে বিভিন্ন, কিন্তু কোন বরাদ্দগুলি সত্যিকার অর্থে দরিদ্র জনগণের জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি স্বীকার করেছেন, ক্ষুদ্র একটি ধনিক গোষ্ঠীর হাতে বন্দী হয়ে গেছে রাষ্ট্র। আপনারা সমর্থন করবেন কিনা যে আমাদের রাষ্ট্রটা এখন মূলত খুব অতি ক্ষুদ্র ধনিক গোষ্ঠী সামরিক বেসামরিক আমলাদের হাতের মধ্যে বন্দী হয়ে গেছে। এর কারণে বৈষম্যের যে পরিমাণ বেড়েছে, সেখানে আমরা দারিদ্র সীমা কমে গেছে বলে আমরা উৎফুল্ল হতে পারি, কিন্তু এই ফারাকটি এত বড় যে সেখানে সামাজিক স্থিতিশীলতা এটা বিনষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখানে থেকে যায়। সামাজিক সুরক্ষাকে দান নয়, দরিদ্রদের অধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়াকে কেবিনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ক্ষমতা দখলের প্রক্রিয়া সহজ করার জন্যই সরকার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। রাহুল রায় রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি ও লিভার সহ বেশ কিছু জটিলতার কারণে এর আগেও কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে করা হয়েছে এবং সেগুলো রিপোর্ট আসা শুরু করেছে এবং মেডিকেল বোর্ড বসবেন, বসে সেই রিপোর্টগুলি পর্যালোচনা করে ওনার পরবর্তী যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই ব্যাপারে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। গতকাল কেসটি আজকে ওনার অবস্থা একই মতো আছে, বাট কিছুটা যে চিকিৎসার পরবর্তীতে কিছুটা উন্নতি হচ্ছে। গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বারবার বলার পরও ওনার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন পরামর্শকরা যা বলেছে সেটাকে তারা গ্রাহ্য করছে না এবং তার কারণে ওনাকে দেশের চিকিৎসার মধ্যে সীমিত থাকতে হচ্ছে। এসবের উদ্দেশ্য কি? একটাই, যে ওনাকে এই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে ক্ষমতা দখলের, অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া সেটা যাতে তারা সফলভাবে করতে পারে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছিল। এরপর কয়েক দফা জামিন নিয়ে গুলশানের বাসভবনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। নির্বাচনে অংশ না নিলে সেই দল আর গণমানুষের থাকে না, কর্মী নির্ভর হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান দলের কর্মীদের লাঠিয়াল বাহিনী বানিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন। শীঘ্রই বাংলাদেশের হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে বলেও জানান তিনি। সে সময় বাদশাহ সভাপতি রাজু আলিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো, কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। এবং আপনাদের মনে আছে কিছুদিন আগে বিএনপির নেতারা বলছিল যে খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কা আছে। আর সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে তিনি খুব ভালো আছেন। তো বিএনপিরই আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা, অসুস্থ দেখানো, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে
বিএনপি সেটা সবসময় করে আসছে। নির্ধারিত সময়ের চেয়ে 2 মাস পিছিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছরও পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও করোনা পরিস্থিতির পর পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষা হচ্ছে। মোস্তফা মল্লিকার রিপোর্ট। শুরু হয়েছে এসএসসি, দাখিল, ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষা। এবছর 29,798টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163 জন, যা গতবারের চেয়ে 50,295 জন বেশি। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় সকাল 10টা হলেও আগে থেকেই মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল যাতে অন্তত 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা আসে। যানজট এড়াতে এমন নির্দেশনা। পরীক্ষার কারণে ঢাকার বিভিন্ন পয়েন্টে কম বেশি যানজট হয়েছে, তবে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার কারণে এতে শিক্ষার্থীদের সমস্যা হয়নি। শর্ট সিলেবাস যতটুকু সম্ভব পারছি পড়ছি, এক কথায় আলহামদুলিল্লাহ। যতটুকু সম্ভব রিভিশন দেওয়া আর কি, আগে যেগুলো পড়া ওইগুলা। ভালোই লাগতেছে, জীবনে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দিতে চলছে মতো থেকে। ঢাকার বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে সরকার কঠোরভাবে নজর রেখেছে। সোশ্যাল মিডিয়া মনিটরিং আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে এবং যেখানেই কোনো বার্তায় দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছে গুজব ছড়াবার বা কিছু, সেখানেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করা হচ্ছে। এখন এই যারা পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু প্রস্তুতির সময় পেয়েছিল, সেই জন্য পুরোটাই হচ্ছে। আর সামনের বছর আমরা ওই ফিডব্যাক পেয়ে তার উপরে পরে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল সারা বিশ্বেই, তার মানে আমরা বলতে পারি যে ধীরে ধীরে আমরা ফিরে আসছি, এগিয়ে এসছি। এটা তো একটা ভালো। এইবার আমরা গত বছরের থেকে অনেক আগে নিয়ে এসেছি। সামনের বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ। যে কোনো ধরনের গুজবে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। গুজব রটাতে পারে, সেই গুজব রটালে ধরা পড়লে কঠোর শাস্তি হবে। গতবার যে কয়েকটি জায়গায় এইরকম ভুল হয়েছে তাদের সেই ভুলের খুব কড়া মাসুল দিতে হয়েছে। যে সাবজেক্টটা নেই সেই সাবজেক্টটা এসেছে। বেতন কিছুটা বকেয়া থাকে বা কিছু থাকে, ওরা এইটাকে মোটামুটি সেই বেতন উদ্ধারের পদ্ধতি হিসেবে ব্যবহার করে, যেটা একেবারেই ঠিক নয়। আমরা সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব। সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 23শে মে এবং ব্যবহারিক পরীক্ষা 24শে মে থেকে শুরু হয়ে 30শে মে শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা 3রা জুন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা 4ঠা জুন শেষ হবে। পরীক্ষা শেষের 2 মাসের মধ্যে ফল দেওয়ার রেওয়াজ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী আহ্বানে কৃষি সম্প্রসারণে অধিদপ্তর সারা দেশে সমলয় পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নিয়েছে। 61 জেলায় এবার পরীক্ষামূলক চাষের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 35 বছর ধরে পরিত্যক্ত বিলে আবাদ হচ্ছে ধান। এই উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে রিপোর্টে জানাচ্ছেন জহির মুন্না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পূবের দিকের বিল, পরিত্যক্ত বিলের বুক এবার ভরে উঠেছে সোনালী ধানে। জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বেশ কয়েকটি স্থানেই সরকারের সমলয় চাষাবাদ প্রকল্পের আওতায় পরীক্ষামূলক আবাদ হয়েছে। এবারে কৃষি অফিসের সমন্বয় সহায়তায় আমরা এতে খুব লাভবান হয়েছি। সবাই একসাথে ধান লাগাইছি, আমরা সবাই লাভবান হয়েছি। প্রধানমন্ত্রী যে আমাদের উৎসাহ দিচ্ছেন সেই মোতাবেক সার মেশিন দিয়া আমরা তাতে অনেক উপকৃত হয়েছি। আশেপাশে যে জমিওয়ালারা ছিল তাদের তো ওইরকম থেকে 25 বছর 30 বছর ছিল, ওই প্রধানমন্ত্রীর ওই আনাবাদী উঠোনের জমির কথা শুনিয়ে তারাও চাষাবাদের আওতায় আনছে। সুফল গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে কেউ আর জমি পরিত্যক্ত রাখবে না বলছে কৃষি বিভাগ। আগামী বছর এটা আরো ব্যাপক আকারে এটা ছড়িয়ে যাবে। এই যে কৃষকদেরকে মেকানাইজেশনে যে আমরা নিয়ে আসা, সেটা আমরা মনে করি অনেক দূর আমরা এগিয়ে যাব। পরিত্যক্ত জমিতে ফসল উৎপাদনে বদলে যাওয়া গল্পের শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার পৈতৃক 22 বিঘা জমিতে এবার আবাদ হলো ধান।
উনি যে কথাটা সবার জন্য বলছেন সেটা উনি নিজে প্রতিপালন করছেন যে ওনার কোনো জমি কিন্তু পড়ে নাই। ওনার যত আত্মীয় স্বজনের জমি, পৈতৃক জমি অনেকের ছিল যারা কেউ কখনো চাষে আসেনি, কিন্তু এবার ওনারা আসছেন। অনাবাদি নিচু জমিতে সোনালী ফসল ধান উৎপাদনে দারুণ উজ্জীবিত গোটা এলাকার কৃষক। সমলয় পদ্ধতির এই চাষাবাদের মধ্য দিয়ে এবার ধান উৎপাদনে যেমন সংশোধন ঘটবে, একই সঙ্গে গোটা দেশের মানুষের কাছেও এটি অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে জহির মুন্না, চ্যানেল আই। এবছর বোরোতে রেকর্ড প্রায় 2.25 কোটি টন চাল উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বোরো ধান নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। হাওরে ঝুঁকিপূর্ণ এলাকায় 90% ধান কাটা শেষ হয়ে গেছে বলেও জানান তিনি। এবার বেশিরভাগ ধান মেশিনে ধান কাটায় হাওরের ধান দ্রুত কাটা সম্ভব হয়েছে। এ সময় কৃষি সচিব ওয়াহিদ আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। আপনাদের সাথে দেখা হতে পারে। আপনাদের সকল সেচের প্রবর্তনের সাথে সাথে আজকে বুড়োই হয়ে গেছে প্রধান ফসল। আমাদের টার্গেট ছিল 49,76,76,000 হেক্টর, অর্জন হয়েছে 50 লক্ষ হেক্টর। অর্থাৎ আমরা এই বছর যে টার্গেট করেছিলাম তার চেয়ে বেশি এলাকায় বুড়ো লাগিয়েছি। এই হাওরের ধান কাটা চরম ঝুঁকিপূর্ণ। প্রত্যেক বছরই আগে দেখতাম কিছু না কিছু হাওর এলাকা পানিতে ডুবে যেত, ধান নষ্ট হতো, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারতো না। মুহূর্ত পর্যন্ত খবর হলো যে 90% ধান হাওর এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় কাটা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে সিলেটের রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। শোকসভা সহ মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল হয়েছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির রিপোর্ট। 1934 সালের 25শে জানুয়ারি সিলেটে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আবুল মাল আব্দুল মুহিতের জন্ম। টানা দীর্ঘ 10 বছর বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় আর্থিক খাতে দেশের অসামান্য উন্নতি হয়। বই লেখার পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে সিলেটবাসী। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী আজকে আমরা সিলেটে, আপনারা জানেন যে উনি শুধু সাবেক অর্থমন্ত্রী বা প্রশাসনিক ছিলেন না, উনি দলমত নির্বিশেষে সিলেটের সকল মানুষের অভিভাবক। বাংলাদেশে উনি যে অবদান রেখেছেন প্রত্যেকটা সেক্টরে, এর জন্য আল্লাহর কাছে আমি চাচ্ছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। বাল্যকাল থেকে দেশ সেবার স্বপ্ন দেখা মানুষটি আমৃত্যু তাই করে গেছেন। তার প্রয়াণে দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে উল্লেখ করেন স্বজন ও সহকর্মীরা। উনি তার জীবনটা উৎসর্গ করছেন জনসাধারণের সেবায়, দেশের সেবায়, মানুষের যাতে কল্যাণ হয়, এটাই ছিল তার ধ্যান, এইটাই ছিল তার কর্ম সাধনা, এইটাই ছিল তার সারা জীবনের প্রচেষ্টা। সেটা বলতে গেলে বাল্যকাল থেকে এই মন্ত্রে উনি উদ্বুদ্ধ ছিলেন এবং শেষ জীবন পর্যন্ত এই মন্ত্রের মধ্যেই উনি বিশ্বাসী ছিলেন এবং সেটাতেই সেইভাবেই উনি জীবন ধারণ করে গেছেন। ওনাকে হারিয়ে আমরা মনে করি যে অপূরণীয় আমরা যে ক্ষতি হয়েছিল এবং সেগুলো আজ পর্যন্ত আমরা সেটা পূরণ করতে পারিনি। আমরা আমাদের এই নেতার কাছ থেকে আমরা অনেক পেয়েছি, আমরা সিলেটবাসী এবং দেশবাসী অনেক কিছু পেয়েছি। আজ বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে একটি শক্ত অবস্থানে গিয়েছে, মজবুত অবস্থানে গিয়েছে, সেটা জনাব আবুল মাল আব্দুল মুহিতের অনেক অবদান রয়েছে। 2008 সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় অর্থমন্ত্রী ছিলেন। সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই, সিলেট। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন ভারত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস, আর ফ্রুটস মানে ফ্রুটিকা। আইতো কাছে লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই।
মারুফ রহমানের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় চ্যানেল আইয়ের নতুন ধারাবাহিক হইচই পরিবার দেখুন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35 আমি আর তোমার সংসারে নাই, এই সংসার কেমনে চলে আমিও দেখবো। তুমি তো মানুষের মানুষ বলে গণ্য করতেছো না। তুমি এমন ভাবে কথাগুলো বলতেছো যেন দোষটা আমার। গাদার ঘরে গাদা জল কি? আমার মাথায় বাজ পড়ছে। আপনি কেমন দেখেছেন কেন? আমার আরো সাইড দেবো, আমি কি মাথায় নিয়ে নাচবো? তোমাদের বাসার সবাই কি পাগল নাকি? লা অলিভা দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুন। লা অলিভা দেশ বিদেশের রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। ক্যারিয়ারের ব্যাপারে কোনো আপোষ করতে চাই না। তোমরা কিন্তু অনেক লাকি। সুযোগ প্রতি ঘন্টায় স্মার্টফোন আর বিকাশ পেমেন্ট। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকে 8 বছরের কারাদণ্ড, 11 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে সেলিম প্রধানের দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের সম্পদের রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন ঢাকার বিশেষ আদালত 8-এর বিচারক। রায়ে দুর্নীতি বাঁচতে সামাজিকভাবে বয়কট করার পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে 2019 সালের 27 অক্টোবর মামলা করে দুদক। দুর্নীতির সাথে যে সমস্ত আমাদের কাছে অভিযোগপত্র যেগুলি আসতেছে বা মাননীয় আদালতে যেগুলো বিচারিক আদালতে আসতেছে, শাস্তির হার আমরা মনে করি অত্যন্ত বেশি, শতভাগ শাস্তি আওতায় তাদেরকে আনা হচ্ছে। তারপরেও মাননীয় আদালত সমগ্র সমাজ ব্যবস্থা, তিনি বিচারক হিসাবে দুর্নীতিবাজদেরকে প্রতিহত করা বা তাদের সাথে সম্পর্ক না করার জন্য একটা সামাজিক আন্দোলন বা সামাজিক বোধ সৃষ্টি করার জন্য তিনি একটা অবজারভেশন দিয়েছেন। জাজমেন্টটা স্যাটিসফ্যাক্টরি কোনো কিছু নয়, আমরা জাজমেন্টের উচ্চ আদালতে যাব এবং প্রসিকিউশনের তথ্যবিহীনভাবে যে চার্জশিটটা সাবমিট করা হয়েছে এবং পরবর্তীবারে চার্জশিটের আলোকে যে জাজমেন্ট আজকে হলো, সাক্ষীর আলোকে যে জাজমেন্ট হলো, এই জাজমেন্ট আমরা মনে করি একেবারেই বাস্তবতা বিবর্জিত এবং সাক্ষী প্রমাণবিহীন একটা জাজমেন্ট। 71 মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধ অপরাধী মমতাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। 1971 সালে গাইবান্ধায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধে 4টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 2019 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মমতাজ আলী সহ 5 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। শান্তি কমিটির সক্রিয় সদস্য হিসেবে এলাকায় লুটপাট ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাতো মমতাজ আলী। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে 2016 সাল থেকে মমতাজ আলী পলাতক ছিলেন। 2009 সালে গাইবান্ধা আদালতে ধৃত আসামি মমতাজ সহ 5 জনকে বাদী করে মানবতা বিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে 2014 সালে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। বিচারিক প্রক্রিয়া শুরু হলে মমতাজ সহ অন্যান্য আসামিরা 2016 সাল পর্যন্ত জামিন থাকে। 2016 সালে জামিনের মেয়াদ শেষ হলে এবং পরবর্তী জামিন আবেদন নামঞ্জুর হলে আসামিরা তখন থেকে পলাতক জীবন শুরু করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি বলেছেন, পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে, পাহাড় নিয়ে আইন থাকা উচিত। চাইলে যেখানে সেখানে মানুষ বসতি গড়ে তুলবে আর ভূমিধস হলে শত শত লোকের মৃত্যু হবে আর সরকারের উপর দায় চাপানো হবে, এটা মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ভূমিধস দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, যেসব পাহাড় অক্ষত আছে সেখানে কিন্তু বিপর্যয় ঘটছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামালের সভাপতিত্বে কর্মশালায় 6টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ শিক্ষার্থী এবং উন্নয়ন সংস্থার শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানায় বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। নিহতদের 11 জনের মধ্যে 5 নারী এবং 2 শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহতদের অবচেতন অবস্থায় পাওয়া গেছে। 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গ্যাসটির ধরন কেমন কিংবা কিভাবে লিক হয়েছে তা এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে ম্যানহোল থেকে গ্যাস ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে লুধিয়ানার ডেপুটি কমিশনার বলেন, ম্যানহোল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ম্যানহোলে মিথেনের সাথে কিছু রাসায়নিক বিষক্রিয়ায় এমনটা ঘটেছে বলে জানান তিনি। এবারে কৃষি সংবাদ। ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। ইলিশ সম্পদ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 2 মাস মাছ ধরায় বিরত থেকে রোববার মধ্যরাত থেকে আবারও নদীতে জেলেরা ট্রলার, নৌকা ও জাল মেরামত করে প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আমরা অভিযান মানছি, 2 মাসের মধ্যে আমরা একদিনও গাঙ্গে যাই না। সরকার যে আমগো এই চাল দেয়, চাল আমগো ইয়ে হয় না, আমাকে সহায়তা করলে আমলে ভালো হইতো। জাটকা রক্ষায় 2 মাস অভয়াশ্রমের মৌসুমে নদীতে অভিযান চালিয়ে 4 কোটি মিটার কারেন্ট জাল ও 5,500 কেজি ইলিশের পোনা সহ 95টি নৌকা জব্দ করেছে জেলা নৌ পুলিশ। গত 2 মাসে চাঁদপুর নৌ থানা পুলিশ জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে আমরা দিনরাত 24 ঘন্টা আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা প্রায় 400-র অধিক জেলেকে গ্রেপ্তার আদালতে সম্পৃক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে 39টি নিয়মিত মামলা আমরা দায়ের করেছি। এখন তো বর্তমানে তো মোবাইলেই অনেক তথ্য পাসিং হয়। এখন আমাদের যখন আমরা নামে একটা টিম নিয়ে সেখানে সম্মিলিতভাবে নামতে হয়। সেখানে কোস্টগার্ড থাকে, নৌ পুলিশ থাকে, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা উপজেলা ম্যাজিস্ট্রেট থাকে, আমাদের মৎস্য বিভাগের লোকজন থাকে, সবাই মিলেই নামি। এখন আমরা যেটা হলো যে আমাদের স্টার্টিং পয়েন্টটা অনেক হয়তো ফলো করতে পারে। চাঁদপুরের 44,000 জেলে মাছ ধরার সাথে যুক্ত রয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিয়মিত উচ্চ শব্দের মধ্যে থাকা ব্যক্তিরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব রোধে বিদ্যালয়, হাসপাতাল ও আবাসিক এলাকার যান চলাচলের ক্ষেত্রে হর্নের ব্যবহার যথাসম্ভব পরিহার করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, মানসিক চাপ, শ্রবণ শক্তি হ্রাস ও শিশুর মেধা বিকাশ ব্যাহত হওয়া সহ নানা রোগের কারণ শব্দদূষণ। শব্দদূষণের কারণে শুধু মানুষই নয়, যে কোনো প্রাণীরই শ্রবণ শক্তি হ্রাস ও শ্রবণ ক্ষমতা পুরোপুরি নষ্ট হতে পারে। খুলনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন প্রতিপাদ্যে আলোচনা সভায় শব্দদূষণের নানা কারণ ও এ থেকে উত্তরণের বিষয় উঠে আসে। আমাদের কাজের মধ্যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, শিক্ষকতা, বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্ট বলে বা আমাদের কার্যক্ষেত্রে আমরা এর প্রভাব বিস্তার করতে পারব। আমরাও চাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠিন এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করুন। সার্বিক সহযোগিতা আমরা প্রশাসনের সাথে থাকব। তারা কেন এই হাইড্রোলিক হর্ন কিনবে? কেনার সময় তারা যদি এটাকে বন্ধ করেন, তাহলে হাইড্রোলিক হর্ন যদি না থাকে তাহলে আমাদের শব্দ দূষণের যে জায়গাটা, সেই মাত্রাটা কমে যাবে। শব্দদূষণ রোধে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ, অযথা হর্ন বাজানো, নির্মাণ কাজে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতির ব্যবহার, যত্রতত্র লাউড স্পিকার ব্যবহার বন্ধ বা কমানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন বক্তারা। আমার শ্রবণ শক্তি যদি বেশি শব্দের কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার কথা বলা তৈরি থেকে ব্রেনের যে স্বাভাবিক কার্যক্রম, প্রতিটা জায়গায় ব্যাঘাত তৈরি হবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আমি একটু যোগ করতে চাই অত্যন্ত বিনীতভাবে যে প্লিজ ল এনফোর্সমেন্টটা এখানে একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে। শব্দদূষণ নিয়ন্ত্রণ রেগুলার 2006 প্রণয়ন করা হয়েছে সড়ক পরিবহন আইন, যেটা নির্দিষ্ট করে বলা আছে কোন জায়গায় হর্ন বাজানো যাবে, কোন হর্ন খাবে না,
শান্ত ভান আমাদের ভাইটালি ভান নিশ্চিত করা আছে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন প্রশাসন। আমরা সচেতনতাটাকেই গুরুত্ব দিই, সবখানে তো আবার শাস্তিও দেওয়া যায় না। তো আমরা আশা করব যে সচেতন হবেন সবাই, এবং আমি নিজেও সচেতন হব। সারা বাংলাদেশের মানুষ সবুজায়ন করে ফেলছে, বাড়ি গাড়ি, বাড়ির আশেপাশ, এটা সেটা সবুজায়নও সফল, স্যানিটেশনও সফল, এবং স্মার্ট বাংলাদেশেও আমরা সফল হবো ইনশাআল্লাহ। এগুলা বললাম ভালো দিক, কিন্তু সব জায়গাতে আমাদের ওই যে চাঁদের যেমন কলঙ্ক, সব জায়গাতে আমাদের একটু করে কলঙ্ক আছে। শব্দ দূষণ রোধ করে সুস্থ পরিবেশ তৈরিতে সবার সহযোগিতার আহ্বান জানান পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে জানাচ্ছি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই সূচক 11 পয়েন্ট কমে ৬,২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৪২টি কোম্পানির ৬৯৩ কোটি ১৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭৪ কোটি ৫৪ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পরে দেখবেন। তোমরা কিন্তু অনেক লাগে নায়িকা থাকতে হবে এরকম যেটা 100% পারফেক্ট ফর ইউ। সাগর জাহানের রচনা ও ইমরান হোসেন ইমুর পরিচালনায় চ্যানেল আই এর নতুন ধারাবাহিক সুপার 6 উপভোগ করুন প্রতি শুক্র ও রবিবার রাত ৯:৩৫। আমার কথা ব্যঙ্গ করে বলার মানে কি? আমার প্যারি নাদান দেবর, সে কি আমার চোখের ভাষা এখনো বুঝে না? কি খাইয়েছিলেন যে একদম জ্বলে পুড়ে ছাক হয়ে গেল? আপনি এত বেশি কথা বলেন কেন? এভাবে কথা বলবে না, তা না হলে কিন্তু। কি করবে তুমি আমার? ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। ফ্রুটিকা নিবেদিত। রূপান্তরের রচনা ও মুনতাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প। দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে ১ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। বিকেলে রাজধানী গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন এমপি, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি হেলাল উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রবাসে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরবের জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা। বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আমির মোহাম্মদ ফিরোজ। প্রবাসীদের সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনায় অংশ নেন ওমর ফারুক চৌধুরী, শাহজাহান সিরাজি, জাকির হোসেন সহ অন্যরা। এবারে জানাচ্ছি খেলার খবর।